আজকের ক্লাসে ইংলিশ অনার্সের খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। যেটি আলোচনা করব সেটি হলো উইদারিং হাইটস। উইদারিং হাইটস বাই এমিলি ব্রন্টি। ইংলিশ লিটারেচারের ক্ষেত্রে এই উইদারিং হাইটস একটা যুগ পরিবর্তনকারী নভেল। এই নভেলটি যখন রচিত হয়েছিল এমিলি ব্রন্টির দ্বারা, তখন এটা প্রবল একটা আলোড়ন ফেলেছিল। মানে এই নভেলের মধ্যে এমন কিছু ক্যারেক্টারিস্টিক, দ্য আইডিয়া অফ ভিলেন হিরো এখানে প্রকাশ করা হয়েছে, যার জন্য এই নভেলটা ইংলিশ লিটারেচারে খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি এই নভেলটা একদম ডিটেলসে আলোচনা করব, খুব সহজ সরল ভাষায় আলোচনা করব, যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়। ঠিক আছে? খুব মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা যদি ফলো করতে থাকো, খুব মন দিয়ে যদি করতে থাকো, তাহলে আশা করি কোনো প্রবলেম হবে না। আমি খুব সহজ ভাষায় করাতে পছন্দ করি, তোমরা যেমন জানো জটিলতা আমার পছন্দ নয়। সুতরাং খুব সহজে এত বড় একটা নভেল আমি তোমাদের করিয়ে দেব মাত্র এই পয়েন্টসগুলোর মাধ্যমে। আমাদের কোনো বিষয়, কোনো টেক্সট পড়ার আগে কিছু পার্টিকুলার বিষয় কোয়েশ্চেন আনসার তৈরি করার জন্য জরুরি হয়। সেগুলোর মধ্যে প্রথমেই জানতে হয় অ্যাবাউট দ্য নভেলিস্ট। ঠিক আছে? প্রথমেই আমরা এমিলি ব্রন্টি সম্পর্কে জানবো, পরবর্তীতে জানবো পাবলিকেশন হিস্ট্রি, তারপরে কনটেক্সট অফ দ্য টাইম, সেই সময়ের কি বৈশিষ্ট্য ছিল, কোন কোন ক্যারেক্টারিস্টিক আমরা দেখতে পাই এই সময়ে, তারপরে হচ্ছে ইম্পর্টেন্স অফ দ্য নভেল, এই নভেলের গুরুত্ব কি ইংলিশ লিটারেচারে, তারপর কিছু স্পেশাল ফিচার্স, কি কি গুরুত্বপূর্ণ বিষয় এই নভেলে রয়েছে, তারপরে সব থেকে ইম্পর্টেন্ট ক্যারেক্টার্স, সে কি কি চরিত্র এই নভেলে ইন্ট্রোডিউস করেছে এমিলি ব্রন্টি, সেই চরিত্রগুলোর সঙ্গে তোমাদের পরিচয় ঘটাবো, এবং তারপর চ্যাপ্টার ওয়াইজ সামারি, ডিটেল একটা সামারি, খুব শর্টে আমি তোমাদের পুরো নভেলটা জানিয়ে দেব, কারণ সবার পক্ষে তো আর এত বড় একটা নভেল পড়া সম্ভব হয় না, সেই জন্য আমি খুব সহজে জানিয়ে দেব। ঠিক আছে? তাহলে আমরা এই নভেলটা পড়ার জন্য এখন রেডি তো? আর আরেকটা কথা, তোমরা যারা অনলাইনে আমাকে এই মুহূর্তে দেখছো, ক্লাস করছো, তাদেরকে বলে রাখি, যদি এই নভেলের আলোচনা তোমাদের উপভোগ্য মনে হয়, তোমাদের জরুরি মনে হয়, প্রয়োজনীয় মনে হয়, তাহলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো ফর অনলাইন অফলাইন ক্লাস অর ফর ইয়োর নিড অফ নোটস। তোমরা যোগাযোগ করতে পারো। আর এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, বন্ধুদের মধ্যে শেয়ার করো যদি ইনফরমেটিভ মনে হয়, কারণ এই ধরনের বিভিন্ন ক্লাস বিভিন্ন বিষয়ের ওপর, প্রায় প্রত্যেকটি বিষয়ের ওপর ক্যালকাটা ইউনিভার্সিটির আমি কিন্তু প্রায়শই আলোচনা করে থাকি। সেই জন্য তোমার কাছে যাতে সবার আগে নোটিফিকেশন পৌঁছায়, সেই জন্য নোটিফিকেশনটিও অন করে রেখো। ঠিক আছে? তাহলে আলোচনা করব আজকের নভেল উইদারিং হাইটস। তোমরা রেডি তো? রেডি এভরিওয়ান? তাহলে শুরু করা যাক। ফার্স্টে এমিলি ব্রন্টির উইদারিং হাইটস, এটি সম্পর্কে আমরা অ্যাবাউট দ্য অথর বা অ্যাবাউট দ্য নভেলিস্ট কিছু কথা জানব। এই অ্যাবাউট দ্য নভেলিস্টে আমি যেটুকু বলবো সেটুকু জানলেই কিন্তু তোমাদের জন্য যথেষ্ট। ঠিক আছে? তাহলে দেখে নেওয়া যাক। এমিলি ব্রন্টি একজন বিশিষ্ট ইংরাজি ঔপন্যাসিক বা নভেলিস্ট ছিলেন। তার জন্ম 1818 ইংল্যান্ডের থরস্টনে এবং তার মৃত্যু হয় 1848 ব্রন্টির একমাত্র উপন্যাস উইদারিং হাইটস আজও সমানভাবে প্রাসঙ্গিক এবং পাঠকদের মধ্যে জনপ্রিয়। তার লেখায় মানব প্রকৃতির গভীরতা এবং সামাজিক সমস্যার বিভিন্ন দিক তিনি বিভিন্ন সময় তুলে ধরেছেন। এর পরবর্তীতে পাবলিকেশন হিস্ট্রি, এই নভেলটি যখন পাবলিশড হয়েছিল তার সম্পর্কে একটু জানি। উইদারিং হাইটস প্রথম প্রকাশিত হয়েছিল 1847 এবং এটি প্রথম প্রকাশিত হওয়ার পর থেকে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। উপন্যাসটির প্রতিটি চরিত্র তাদের বক্তব্য এবং কাহিনীর বুনন
পাঠকদের মুগ্ধ করেছিল। প্রথম প্রকাশিত হওয়ার পর থেকেই পাঠকরা ব্রন্টির গভীর সংলাপ এবং মজাদার পরিস্থিতিগুলি বেশ উপভোগ করেছিল। ব্রন্টির এই উপন্যাসটি গভীর সামাজিক এবং মানবিক বার্তাগুলিকে আমাদের রিডার্সদের দেখিয়েছিল এবং আমাদের মুগ্ধ করেছিল। নেক্সট পয়েন্টসে আমরা জানতে পারি কনটেক্সট অফ দ্য টাইম। দেখো এখানে কি বলা হচ্ছে, 1800 সালের দশকের দর্শকরা ইংল্যান্ডের সমাজ এবং রাজনীতিতে অনেক পরিবর্তন ঘটেছিল, এটুকু বুঝতে পারছিল। এই সময় ক্ষমতার লোভ এবং রাজনৈতিক জটিলতা প্রধান বিষয় হয়ে উঠেছিল। এমিলি ব্রন্টির উইদারিং হাইটস এই সময় সমাজের সামাজিক অবস্থান এবং ব্যক্তিগত সম্পর্ক নিয়ে লেখা হয়েছিল। উপন্যাসের মাধ্যমে তিনি দেখিয়েছেন কিভাবে সামাজিক অবস্থান এবং ব্যক্তিগত সম্পর্ক একটি মানুষের জীবনে প্রভাব ফেলতে পারে। এই সময় সমাজের পরিবর্তন এবং সামাজিক সমস্যার আর সমালোচনা অনেক সাহসিকতার পরিচয় তিনি দিয়েছিলেন। আধুনিক সাহিত্য থেকে ইংরাজি সাহিত্যে ব্রন্টির রচনাগুলি এই সমাজের বিভিন্ন সমস্যা এবং মানবিক দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করেছিল। এর পরবর্তীতে আমরা ইম্পর্টেন্স অফ দ্য নভেল, উপন্যাসের কি গুরুত্ব রয়েছে ইংলিশ লিটারেচারে সেটি সম্পর্কে জানবো। উইদারিং হাইটস ইংরাজি সাহিত্যের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপন্যাস। এটি শুধু একটি রোমান্টিক ট্র্যাজেডি নয়, বরং সামাজিক অবস্থান, পরিবার এবং প্রতিশোধের পরিণতি নিয়ে আলোচনা করে। উপন্যাসটি মানবিক মূল্যবোধ, সামাজিক সম্পর্ক এবং ভালোবাসার প্রভাব নিয়ে আলোচনা করে। এমিলি ব্রন্টির এই উপন্যাসটি আমাদের একটি শিক্ষাও দেয় যে সামাজিক অবস্থান এবং ভালোবাসার প্রভাব সবসময় কতটা গুরুত্বপূর্ণ হতে পারে। এই উপন্যাসটি একটি কথা বলা যেতে পারে আজও প্রাসঙ্গিক, কারণ এটি মানব প্রকৃতির গভীর এবং চিরন্তন সত্যগুলিকে প্রতিফলিত করছে। পরবর্তীতে আমরা কিছু স্পেশাল ফিচার্স রয়েছে এই নাটক বা এই উপন্যাসের নোভেলের, সুতরাং সেগুলো সম্পর্কে একটু দেখতে পারি। এই উপন্যাসের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এর গভীর এবং মানবিক মেজাজ। উপন্যাসের প্রতিটি অধ্যায়ে আমরা বিভিন্ন চরিত্রের জটিলতা এবং সামাজিক অবস্থানের মুখোমুখি হই। উপন্যাসের প্রতিটি চরিত্রই তাদের নিজস্ব বৈশিষ্ট্য এবং ব্যক্তিত্ব নিয়ে উপস্থিত হয়, যা উপন্যাসের কাহিনীকে আরো বেশি মজাদার এবং শিক্ষণীয় করে তোলে। ব্রন্টির বুদ্ধিদীপ্ত সংলাপ, মানে তোমরা যখন উপন্যাসটা পড়বে তখন দেখতে পাবে সংলাপগুলো, সেই যে ডায়লগগুলো রয়েছে কতটা বুদ্ধিদীপ্ত এবং গভীর পরিস্থিতি এই নভেলকে অন্য একটা মাত্রা দিয়েছে। তার পরবর্তীতে আমরা টাইটেল অফ দ্য নভেল, কেন উইদারিং হাইটস নামকরণ হয়েছে তার সম্পর্কে দু একটা কথা বলি। দেখো উইদারিং হাইটস নামকরণটি এই ইঙ্গিত দেয় যে এই উপন্যাসের সামাজিক অবস্থান এবং তার পরিণতির গল্প এটি একটি। এই টাইটেল এর মূল থিম এবং তার মানবিক প্রকৃতি নির্দেশ করে। ব্রন্টি এই টাইটেলের মাধ্যমে সামাজিক অবস্থান এবং ব্যক্তিগত সম্পর্কের বৈচিত্র্যকে তুলে ধরেছেন। ব্রন্টির এই উপন্যাসটি আমাদেরকে সামাজিক অবস্থান এবং পরিণতি সম্পর্কে বোঝায়। তার পরবর্তীতে আমরা ক্যারেক্টার লিস্ট গুলো দেখব, কি কি কোন কোন ক্যারেক্টার রয়েছে। তার আগে একটু কয়েকটা কথা আরো বলে নেওয়া দরকার, যে উইদারিং হাইটস এর উপন্যাস বা নভেলের প্রধান থিম হলো সামাজিক অবস্থান, পরিবার, প্রতিশোধ ইত্যাদি নিয়ে এই উপন্যাসে দেখানো হয়েছে। ব্রন্টি দেখিয়েছেন কিভাবে সামাজিক অবস্থান এবং ব্যক্তিগত সম্পর্ক একজন মানুষকে প্রভাবিত করতে পারে। উপন্যাসের প্রতিটি চরিত্রের মধ্যে আমরা মানব প্রকৃতির গভীর দিকটি দেখতে পাবো, তাদের বুদ্ধিমত্তা এবং সম্পর্ক উপন্যাসের মূল কাহিনীকে প্রভাবিত করে। চরিত্রগুলোর দিক যদি আমরা দেখি তাহলে দেখবো, আমি একটু পরে ডিটেলসে আলোচনা করছি। হিথক্লিফ এখানকার প্রোটাগনিস্ট বা হিরো বা ভিলেন হিরো আমরা বলতে পারি। ক্যাথরিন যে আমাদের হিরোইন, এবং এডগার লিন্টন উপন্যাসের প্রধান চরিত্র এবং তাদের জীবনের প্রতিচ্ছবি উপন্যাসের মূল থিমকে প্রতিষ্ঠা করেছে। প্রতিটি চরিত্রের মধ্যে সামাজিক অবস্থান, পরিবার এবং প্রতিশোধের প্রভাব ফুটে ওঠে।
হিথক্লিফের প্রতিশোধ, ক্যাথরিনের প্রেম এবং এডগারের বুদ্ধিমত্তা উপন্যাসের কাহিনীকে আরো গভীর এবং মনোরম করে তোলে। যখন আমি পরপর চ্যাপ্টার ওয়াইজ সামারিটা বলবো, খুব সহজ ভাষায় বলবো, এটুকু কথা দিচ্ছি, তখন তোমরা পুরোটা বুঝতে পারবে। তাছাড়াও এই উপন্যাসটা আমাদের এই শিক্ষাও দেয় যে সামাজিক অবস্থান, পরিবার এবং প্রতিশোধ ইত্যাদি কতটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে পারে এই সমাজে। আমরা এই উপন্যাসটি, এই নভেলটি যখন পুরো জানবো না, মানে তুমি তোমার আশ্চর্য এবং ভয়াবহতা এটিতে চমকে উঠবে। এই উপন্যাসটি এমনই একটি অন্য রকম একটি নভেল। তাহলে দেখে নেওয়া যাক এবার ক্যারেক্টার লিস্ট গুলো, কোন কোন মেজর ক্যারেক্টার্স গুলো ও এই নভেলে রয়েছে। ফার্স্টেই আমরা দেখতে পাচ্ছি হিথক্লিফ। হিথক্লিফ হলো এই নভেলের প্রধান চরিত্র, একজন প্রতিশোধ পরায়ণ এবং রহস্যময় ব্যক্তি। তার পুরো নভেলটাতেই আমরা দেখতে পাবো তিনি ভীষণ রহস্যময়, মিস্টিক্যাল আ পারসন। ক্যাথরিন ইন আর্নশ, হিথক্লিফের প্রেমিকা, আমাদের এই নভেলের হিরোইন, যিনি সামাজিক অবস্থানের দ্বন্দ্বের মধ্যে পড়ে আছেন। এডগার লিন্টন, ক্যাথরিনের স্বামী। এই ক্যাথরিনকে তিনি বিয়ে করেছিলেন, যদিও হিরো হিথক্লিফ, ভিলেন হিরো, কিন্তু ক্যাথরিনকে বিয়ে করেছিলেন এডগার লিন্টন, ক্যাথরিনের স্বামী। তিনি একজন শিক্ষিত এবং বুদ্ধিমান ব্যক্তি। পরবর্তীতে মাইনর ক্যারেক্টার যদি এই উপন্যাসের, এই নভেলের আমরা দেখি, তাহলে দেখতে পাবো ইসাবেলা লিন্টন, এডগারের বোন, যে এডগারকে ক্যাথরিন বিয়ে করেছিল। ক্যাথরিন হলো হিথক্লিফের বিলাভেড। সুতরাং তার বোন হলো এডগারের বোন হচ্ছে ইসাবেলা লিন্টন, যিনি হিথক্লিফের প্রতি আকৃষ্ট হন। পরবর্তী সময়ে আমরা দেখতে পাবো হিথক্লিফকে এই ইসাবেলা পছন্দ করতে শুরু করে। তারপর হচ্ছে হিন্ডলি আর্নশ, ক্যাথরিনের ভাই, যিনি হিথক্লিফের প্রতি শত্রুতা প্রকাশ করবেন, শত্রু এরা। তারপর নেলি ডেন, আর্নশ পরিবারের সেবা প্রদানকারী, যিনি উপন্যাসের এই গল্পটিকে বর্ণনা করেছেন, মানে তার মাধ্যমেই আমরা এই নভেলটিকে জানতে পারবো। তারপর হচ্ছে লকউড, উপন্যাসের প্রারম্ভিক বর্ণনাকারী, প্রথমটা ইনি বর্ণনা করেছেন, যিনি উইদারিং হাইটস এর কাহিনী শোনান। মানে উইদারিং হাইটস সেই বাড়িটা, যে বাড়ি বা যে সেটিংসে এই গল্পটি রচনা হয়েছে, হিথক্লিফ এবং ক্যাথরিনের এই অসাধারণ ট্র্যাজিক গল্প, সেই বাড়িটার কথা প্রথম আমরা জানতে পারি লকউডের মাধ্যমে। এবার তাহলে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ জেনে নিই বা দেখে নিই। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এবং তোমাদের খাতায় লেখা রয়েছে অলরেডি, যে প্রথম থেকে চ্যাপ্টার 1-এ আমরা কি দেখছি। প্রথম চ্যাপ্টারে লকউড নামে একজন ব্যক্তি উইদারিং হাইটস নামে একটি পুরনো বাড়ির কাহিনী শোনাতে থাকেন। তিনি হিথক্লিফ নামে এক রহস্যময় ব্যক্তির সাথে তার পরিচয় হয়, যিনি এই বাড়ির মালিক, বর্তমান মালিক। লকউড একজন শহরের লোক, যিনি ইংল্যান্ডের একটি প্রত্যন্ত গ্রামে একটি বাড়ি ভাড়া নেন। তিনি তার প্রতিবেশী হিথক্লিফের সাথে দেখা করতে যান এবং সেখানে অনেক অদ্ভুত ঘটনা ঘটতে দেখে অবাক হন। প্রথম অধ্যায়ে উপন্যাসের মূল থিম এবং সংঘাত এটির কিন্তু সূচনা হয়ে যায়, আমরা দেখতে পাই। পরবর্তী চ্যাপ্টারে আমরা কি দেখতে পাই দেখো। এই চ্যাপ্টারে আমরা দেখতে পাই নেলি ডেন, আগেই পরিচয় করিয়েছি, নেলি ডেন নামে একজন সেবা প্রদানকারী এই নভেলে মূল কাহিনী বর্ণনা শুরু করেন। এই নেলি ডিন সমস্ত ঘটনাটা বলতে শুরু করেন। তিনি বর্ণনা করেন কিভাবে হিথক্লিফ আর্নশ পরিবারে এক সময় এসেছিল এবং কিভাবে তিনি ক্যাথরিন আর্নশর প্রতি প্রেমে পড়েছিলেন। নেলি ডিন হিথক্লিফের শৈশব থেকে শুরু করে তার জীবনের বিভিন্ন পর্যায়ে এই ঘটনা বর্ণনা করেন। এই অধ্যায়ে উপন্যাসের মূল কাহিনী এবং চরিত্রগুলির প্রারম্ভিক পরিচয় আমরা পেতে থাকি। পরবর্তীতে আমরা দেখব এর পরের চ্যাপ্টার 3। চ্যাপ্টার 3 আমি খুব সংক্ষেপে বলছি, খুব ডিটেলসে বললে তোমরা ধৈর্য রাখতে পারবে না, সেই জন্য খুব সংক্ষেপে বলছি। চ্যাপ্টার 3
এই অধ্যায়ে দেখতে পাই নেলি ডিন আনস পরিবারে হিথক্লিফের প্রতি শত্রুতা হিথক্লিফ কিভাবে এদের প্রতি শত্রুতা প্রকাশ করে এবং কিভাবে তিনি তাকে অপমানিত করেন, মানে আনস সেটি দেখতে পাই। হিন্ডলি হিথক্লিফকে তার বাড়িতে কাজ করতে বাধ্য করেন এবং তাকে একটি নিম্ন স্তরের কর্মচারীর মতো ব্যবহার করে। হিন্ডলির শত্রুতা এবং হিথক্লিফের প্রতিক্রিয়া উপন্যাসের মূল থিম এখান থেকে আর কি সেটাই বোঝা যায়। পরবর্তী চ্যাপ্টার 4-এ আমরা দেখতে পাই যে এই সামাজিক অবস্থানের দ্বন্দ্ব নিয়ে একটা দ্বিধায় পড়ে যায় ক্যাথরিন। আনস তার প্রেমে পড়ে যায়, এই সময় একটা দ্বিধা সৃষ্টি হয়। তিনি হিথক্লিফের প্রতি গভীর প্রেম অনুভব করেন, কিন্তু তিনি এডগার লিন্টনের সাথে বিয়ে করে সামাজিক অবস্থার জন্য, মানে একজনকে ভালোবাসে, পছন্দ করে, প্রেম করে, কিন্তু বিয়ে করলো এডগারকে। ক্যাথরিনের দ্বন্দ্ব এবং তার সিদ্ধান্ত উপন্যাসের মূল কাহিনীকে গভীর করে তোলে। হিথক্লিফের প্রতি তার যে অন্যায় সেটা দ্বারাই এই উপন্যাস আরো বেশি রঙিন হয়ে ওঠে, মানে একটা অন্য অ্যাঙ্গেল নেয়। ক্যাথরিনের ভেতরকার এই দ্বন্দ্ব তার জীবনের অন্যতম বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। পরবর্তী চ্যাপ্টারে আমরা দেখব আরো এর পরিণতি। হিথক্লিফের প্রতিশোধ এখান থেকে শুরু হয়, দ্য রিভেঞ্জ অফ হিথক্লিফ। এই চ্যাপ্টারে হিথক্লিফ প্রতিশোধের পরিকল্পনা শুরু করেন, কারণ তার সাথে অন্যায় তো ইতিমধ্যে হয়ে গেছে, সেই জন্য এখান থেকে তিনি প্রতিশোধ নিতে শুরু করেন। আমি কিন্তু শর্টে বলছি টোটাল গল্পটা, খুব বড় বলতে গেলে ওই ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। যদি তোমাদের মনে হয় এই গল্পটা আরো ডিটেলসে জানবে তাহলে তোমরা আমাকে জানিও এবং তোমরা নিচে কমেন্ট করে জানিও, আমি তাহলে এই সম্পর্কিত আরেকটি ক্লাস করাবো, একদম ডিটেলসে আলোচনা করব। তারপরে তাহলে দেখো কি হচ্ছে, তিনি হিন্ডলি আনস এবং এডগার লিন্টনের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চান এবং তাদের সম্পত্তি এবং সামাজিক অবস্থান নষ্ট করতে চান। হিথক্লিফের প্রতিশোধের পরিকল্পনা এবং তার প্রভাব উপন্যাসের মূল থিম এবং সংঘাতকে আরো গভীর করে তোলে। হিথক্লিফের অপ্রতিশোধ পরায়ণতা, মনোভাব এবং তার কার্যকলাপ উপন্যাসের কাহিনীকে আরো জটিল এবং নাটকীয় করে তোলে। 6th চ্যাপ্টারটা আমরা তাহলে দেখে নিই, এখানে কি বলা হচ্ছে। এই চ্যাপ্টারে ইসাবেলা লিন্টন হিথক্লিফের প্রতি আকৃষ্ট হন এবং তাকে বিয়ে করতে চান। হিথক্লিফ ইসাবেলাকে ব্যবহার করে এডগার লিন্টনের প্রতি প্রতিশোধ নিতে চায়। তাহলে ব্যাপারটা কেমন হলো বলতো, যে এই যে হিথক্লিফ ভালোবাসতো ক্যাথরিনকে এবং মনে প্রাণে প্রথম থেকে ক্যাথরিনকেই সে ভালোবেসে এসছে এবং ক্যাথরিন বিয়ে করে নেয় এডগার লিন্টনকে সামাজিক অবস্থানের জন্য, আমি আগেই বলেছি। সুতরাং এবার হিথক্লিফ প্রচন্ড রেগে রয়েছে টোটাল সামাজিক অবস্থা এডগার এবং ক্যাথরিনের প্রতি। সেই জন্য এডগারকে কিভাবে শাস্তি দেবে, হিথক্লিফ একটা নতুন উপায় বাঁচলো যে তার বোনকে কষ্ট দেওয়ার মাধ্যমে। কিন্তু এক্ষেত্রে বলে রাখি, ইসাবেলা কিন্তু হিথক্লিফকে সত্যিই ভালোবাসতো, কিন্তু হিথক্লিফ কখনো ইসাবেলাকে ভালোবাসেনি। সে তো ক্যাথরিনকে ভালোবাসতো এবং সে যে বিয়ে করেছিল এডগারকে তার প্রতিশোধ নেওয়ার জন্যই ইসাবেলাকে ব্যবহার করে। আশা করি ক্লিয়ার। ইসাবেলা এবং হিথক্লিফের মধ্যে বিয়ে একটি ভুল সিদ্ধান্ত প্রমাণিত হয় পরবর্তী সময়ে আমরা যেটা দেখতে পাই, এবং এটি তাদের জীবনে অনেক কষ্ট এবং দুর্ভোগ নিয়ে আসে। ইসাবেলার আকর্ষণ এবং তার প্রভাব উপন্যাসের কাহিনীকে আরো গভীর করে তোলে। পরবর্তী চ্যাপ্টারে আমরা দেখতে পাই যে ক্যাথরিন আনস গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ক্যাথরিন আমাদের হিরোইন গুরুতর অসুস্থ হন এবং তিনি মারা যান। চ্যাপ্টার 7-এ আর কি দেখতে পাই যে তিনি মারা যান। তার মৃত্যু হিথক্লিফের প্রতিশোধ এবং তার প্রেমের গল্পকে গভীরভাবে প্রভাবিত করে, কারণ যদি তার প্রেমিকাই না বেঁচে থাকলো তাহলে কার প্রতি প্রতিশোধ, সাধারণভাবে এটা আমরা বুঝি, কিন্তু এই গল্পে আমরা নেক্সট লেভেল দেখতে পাই। দেখো, ক্যাথরিনের মৃত্যু হিথক্লিফের জীবনে একটি বড় আঘাত নিয়ে আসে এবং এটি তার জীবনের প্রতি অনেক পরিবর্তন আনে। ক্যাথরিনের মৃত্যু তার প্রভাব উপন্যাসের আরো জটিলতাকে বাড়িয়ে তোলে।
পরবর্তী চ্যাপ্টারে কি বলা হচ্ছে দেখো, হিথক্লিফের প্রতিশোধ এবং তার জীবনের পতন বর্ণনা করা হয়েছে এই চ্যাপ্টারে। তিনি তার প্রতিশোধের জন্য সবকিছু হারান, এবার তার জীবন ধ্বংস হয়ে যায়। হিথক্লিফের পতন এবং তার প্রভাব উপন্যাসের মূল কাহিনীকে গভীর করে তোলে। হিথক্লিফের জীবন ধ্বংস হওয়ার পর তিনি তার প্রতিশোধের কার্যকারিতা এবং মূল্য নিয়ে আরো বেশি সন্দিহান হয়ে পড়েন। পরবর্তী চ্যাপ্টারে বলা হচ্ছে যে এই হিন্ডলি আনশয়ের মৃত্যু এবং তার প্রভাব আরো বর্ণনা করেছে। হিন্ডলির মৃত্যু মানে হিন্ডলির মৃত্যুটাও আমরা দেখতে পাই এই অধ্যায়ে। হিথক্লিফের প্রতিশোধের অংশ এবং তার পতনের প্রমাণ। হিন্ডলির মৃত্যু এবং তার প্রভাব উপন্যাসের মূল থিম এবং সংঘাতকে গভীর করে তোলে। হিন্ডলির মৃত্যু হিথক্লিফের জীবনে একটি বড় পরিবর্তন নিয়ে আসে এবং এটি তার প্রতিশোধের পথে, এখনো কিন্তু প্রতিশোধ শেষ হয়নি, সেই প্রতিশোধ চলছে, প্রতিশোধের পথে। সেই জন্যই তো ভিলেন হিরো, সব থেকে বড় ভিলেন হিরো যদি কাউকে বলা যেতে পারে তাহলে এমিলি ব্রন্টির হিথক্লিফকে বলা যেতে পারে। একটা কোয়েশ্চেন আসে, ডিসকাস দ্য ক্যারেক্টার অফ হিথক্লিফ অ্যাজ আ ভিলেন হিরো। খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আমি কোয়েশ্চেনটা তোমাদের করিয়ে দেবো। শুধু যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের বিভিন্ন কোয়েশ্চেনের আলোচনা পাওয়ার জন্য। আচ্ছা, এটি তার প্রতিশোধের পথে একটি নতুন আর কি বাঁক সৃষ্টি করে বলতে পারো। পরবর্তী চ্যাপ্টারে আমরা দেখতে পাই এডগার লিন্টনের সংগ্রাম এবং তার পরিবারের প্রতি তার দায়িত্ব বর্ণনা করা হয়েছে। এডগারের সংগ্রাম এবং তার প্রভাব উপন্যাসের মূল কাহিনীতে গভীর করে তোলে। এডগার তার স্ত্রী ক্যাথরিনের মৃত্যুর পর তার মেয়ে ক্যাথির প্রতি দায়িত্ব পালন করতে থাকেন এবং তার পরিবারের মঙ্গলের জন্য সংগ্রাম করেন। পরবর্তী চ্যাপ্টার 11, আমরা প্রায় শেষ দিকে চলে এসেছি। চ্যাপ্টার 11-এ যেটা দেখা যায়, এই অধ্যায়ে হিথক্লিফের প্রায়শ্চিত্ত এবং তার জীবনের পরিবর্তন বর্ণনা করা হয়েছে। তিনি তার প্রতিশোধের ভুল স্বীকার করেন এবং তার জীবনে পরিবর্তন আনতে চান। এখানে কিন্তু তিনি বুঝতে পারেন তিনি ভুল করেছেন। হিথক্লিফের প্রায়শ্চিত্ত এবং তার প্রভাব উপন্যাসের কাহিনীকে আরো বেশি ডিপ করে তোলে। হিথক্লিফ তার জীবনের শেষ সময় বুঝতে পারেন যে প্রতিশোধ কোনো সমাধান নয় এবং তিনি তার জীবনে শান্তি খুঁজতে চেষ্টা করেন। শেষ চ্যাপ্টারে আমরা দেখতে পাই উপন্যাসের সমাপ্তি এবং প্রধান চরিত্রগুলির পরিণতি বর্ণনা করা হয়েছে। হিথক্লিফের প্রায়শ্চিত্ত এবং তার জীবনে পরিবর্তন, এডগার লিন্টনের সংগ্রাম এবং তার পরিবারের পুনর্মিলন উপন্যাসের সমাপ্তি নিয়ে আসে। হিথক্লিফ এবং ক্যাথরিনের প্রেমের গল্পটি শেষ হয় তাদের সন্তানের মধ্যে একটি নতুন জীবনের সূচনা দিয়ে, মানে তাদের যারা সন্তানরা রয়েছে তাদের নতুন একটা সূচনা, মানে একটা জেনারেশন শেষ হয়ে যায় এবং পরবর্তী জেনারেশনের ভালো থাকা খারাপ থাকার মধ্যে দিয়েই আর কি বোঝা যায় যে এই নভেলটার সমাপ্তি ঘোষণা করা হয়, সমাপ্তি হয়। এইভাবেই কিন্তু এমিলি ব্রন্টির এই উইদারিং হাইটস একটি বিখ্যাত নভেল এবং একটি অন্যরকম নভেল, এবং এমিলি ব্রন্টি এই নভেলটির জন্য আজও ইংলিশ লিটারেচারে বিখ্যাত হয়ে আছেন। আশা করি তোমাদের এই টোটাল বর্ণনা, টোটাল ক্লাস ভালো লাগলো, এবং যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে তোমার বন্ধুদেরকে যারা অনলাইনে করছো অবশ্যই রেকমেন্ড করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। পরবর্তী এরকম অনেক ডিসকাশন তোমাদের জন্য আমি নিয়ে আসতে চলেছি। প্রত্যেকটা বিষয়ের ওপর, প্রত্যেকটা টেক্সটের ওপর আলোচনা করব এবং প্রত্যেকটা কোয়েশ্চেন ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো আমি আলোচনা করব এই ক্লাসে। সুতরাং খুব এনজয় করতে থাকো ক্লাসটিকে। থ্যাংক ইউ।